আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যের বাইরেও বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকার, সংসদে বললেন প্রধানমন্ত্রী। 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম শুরুর ঘোষণা। 2 মাসের জ্বালানির মজুদ আছে, সংকট হবে না আশ্বাস জ্বালানি বিভাগের মুখপাত্রের। যুদ্ধ দীর্ঘায়িত হলে তেলের দাম বাড়তে পারে, জানালেন তথ্য উপদেষ্টা। মালয়েশিয়া থেকে 68,000 টন ডিজেল নিয়ে 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে মন্দার মুখে পড়তে পারে বিশ্ব অর্থনীতি, হুঁশিয়ারি IMF-এর। 2 দিনের মধ্যে ইরান আমেরিকা আবারও বৈঠক। শেষ হতে পারে মধ্যপ্রাচ্য যুদ্ধ, ইঙ্গিত ট্রাম্পের। ইসলামাবাদী ভ্যান্স দিতে পারেন মার্কিন নেতৃত্ব। এবং মক্কা মদিনায় সরকারি ও বেসরকারি হাজিদের বাড়ি ভাড়া সম্পন্ন সেবায় 400 হজ কর্মী নিয়োগ। আল্লাহর মেহমানদের বরণে প্রস্তুত সৌদি সরকারও। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের বাইরেও বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে একথা জানান তিনি। নদী শাসনের পাশাপাশি খাল খনন এবং নির্বাচনী ইশতেহার অনুযায়ী ব্লু ইকোনমি নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম শুরু হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সংসদে নতুন শ্রমবাজার সন্ধান, নদী ও খাল খনন, নদী ভাঙন রোধ, ব্লু ইকোনমি, পর্যটন মহাপরিকল্পনা সহ শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নে সরকারের নানা পরিকল্পনা ও উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকার খাল খননের মাধ্যমে একদিকে যেমন নদী ভাঙনকে ট্যাকল করতে চাইছে, একদিকে যেমন আমাদের শুষ্ক মৌসুমে পানির যে সমস্যা হয়ে থাকে সেই সমস্যাটার সমাধান আমরা করতে চাইছি খাল খননের মাধ্যমে। আমাদের সেচ সুবিধা দেওয়ার জন্য খাল খনন একটি অত্যন্ত জরুরি প্রকল্প। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বাড়াতে বিমান বাহিনীতে 4.5 প্রজন্মের আধুনিক যুদ্ধ বিমান সংযোজনের পরিকল্পনার কথা জানান তিনি। বিএনপির নির্বাচনী ইশতেহারে রয়েছে। সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে সরকারের। ইতিমধ্যেই 1,30,000 শিক্ষককে ইংরেজি বিষয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যে আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে। কক্সবাজার, কুয়াকাটা ও সুন্দরবনের পর্যটন নিয়ে সংসদ সদস্যরা প্রশ্ন করলে পর্যটন ভিত্তিক উন্নয়নের কথা জানান তিনি। সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বিত ভারসাম্য প্রতিষ্ঠা এবং সুনীল অর্থনীতির টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজন হলে 2026-27 অর্থ বছরেই প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। আমরা যদি এই ব্লু ইকোনমির বলতে যে সকল অর্থনীতি, যে সকল বিষয়গুলো এখানে আছে, সেগুলোকে যদি আস্তে আস্তে অর্থনৈতিক সম্ভাব্যতা বিবেচনা করে আমরা গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই বহু মানুষের জীবনযাত্রার মান আমরা পাল্টাতে সক্ষম হব। দেশ ও জনগণের ভাগ্য উন্নয়নে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রধানমন্ত্রী। এই দলের কমিটমেন্ট হচ্ছে এই দেশের মানুষের প্রতি। আমাদের যে ম্যানিফেস্টো ছিল সেখানে যেরকম আমরা শিল্পোদ্যোক্তা যারা আছেন তাদের জন্য যেরকম পলিসি গ্রহণ করেছি, একইভাবে খেটে খাওয়া মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ওয়ার্কিং ক্লাস বা খেটে খাওয়া মানুষ, তারা কিভাবে ধীরে ধীরে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করতে পারে, সেজন্য আমরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছি। নারী শিক্ষা উন্নয়নে প্রত্যেক উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণ করার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দেশে যে পরিমাণ জ্বালানি মজুদ আছে তাতে আগামী 2 মাস সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান তিনি। এদিকে এদিনও রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। তরিক ইসলামের রিপোর্ট। জ্বালানি সংকটে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। দিন কিংবা রাত পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন।
কখনো কখনো 8 থেকে 10 ঘন্টা লাইনে থেকে তেল নিতে দেখা যায় গ্রাহকদের। রাত 2টা থেকে সিরিয়ালে ছিলাম, তো 10টা থেকে 10:30 বা 11টা থেকে শুরু করছে ওরা, ফুয়েল পাস দিয়ে 1000 করে দিচ্ছে। মোটামুটি আমরা স্যাটিসফাই। আমরা যারা পাঠাও চালাই তাদের জন্য খুবই কষ্টকর, কারণ রাত 11টায় সিরিয়াল দিয়ে এখন 500 টাকার তেল দেয়, কারণ আমাদের মোবাইল নাই, অ্যাপ নাই, আমরা তেল বেশি পাচ্ছি না। বৈশাখী ছুটিতে ডিপোতে তেল সরবরাহ বন্ধ থাকায় সংকট বেড়েছে বলে অভিযোগ পাম্প মালিকদের। তেলের ব্যবহারে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পরামর্শ পাম্প মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতির। আগের দিনে রিজার্ভ তেল দিয়ে চালিয়েছিলাম, এই জন্য তেলটা আসলে প্রায় ড্রাইয়ের পর্যায়ে চলে গিয়েছিল। গতকালকে যেহেতু নতুন কোনো গাড়ি আসেনি, এই জন্য আজকে যখন স্টার্ট করবো আমরা ডেলিভারির জন্য, তেলের গাড়ি আসার পরে স্টার্ট করতে হবে। গতকালকে ডিপোগুলো বন্ধ ছিল, এখন আজকে ম্যাক্সিমাম 95% পাম্প বন্ধ। এই পাম্পগুলোতে তেল আসবে, তারপর চালু করবে, এই একটা প্রবলেম। মিডিয়ার মাধ্যমে একটা খবর আসলো ইস্টার্ন রিফাইনারি বন্ধ, এইটার ফলে পাবলিকের মাঝে আরও প্যানিক বেড়ে গেল। এখন এই প্যানিক থামাইতে হবে, আগে এই প্যানিক থামাইতে হবে, জনগণকে সচেতন হইতে হবে। এই সমস্যা বৈশ্বিক সমস্যা, ওনাদের যার যেটুক প্রয়োজন ওটুক তেল নেক, তাহলে সমস্যা হবে না। যদি বাড়তি তেল নিতে চায়, সমস্যা আছে, থাকবে, ভবিষ্যতে থাকবে। এদিকে দিনরাত তেল দিতে যেয়ে হিমশিম অবস্থা পাম্প কর্মীদের। অনেকেই অসুস্থ হওয়ার কথাও জানান। আমাদের তো অনেক পরিশ্রম হইতেছে, তারপরেও তো সার্ভিস দিতে হবে, দিতেছি, কিছু করার নাই। আমরা ডেলি মনে করতে না পা দিনে 3 টাকা খাইতেছি, না পা 1 টা। আমাদের ডিউটি ডাবল, আমাদের কোনো শিফটিং ডিউটি নাই। ওনারা বসে যেভাবে বলতেছে এইভাবে, আমাদের কোনো রেস্ট নাই। আমাদের কোনো সকাল থেকে রাত্রে 10টা পর্যন্ত তেল যতক্ষণ থাকে ততক্ষণ আমরা সার্ভিস দিয়েছি কাস্টমারের সুবিধার জন্য। দেশে বর্তমান তেলের মজুদে আগামী 2 মাসে তেলের সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। মানুষ তো মনে করছে যে আগামীকাল যুদ্ধে কি হবে, কিন্তু আমরা আমাদের সরবরাহ কোনোভাবেই কমাচ্ছি না, এবং সরবরাহ যা আমরা আজকে সকালেও আমি এমডিদেরকে বলেছি যে গতবারের চেয়ে যাতে কোনো পেট্রোল পাম্পে 1 লিটার তেলও কম না হয়। এদিকে কাঁচামালের অভাবে বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি, যা নিয়ে সাধারণ মানুষের উৎকণ্ঠা যেন আরও বেড়েছে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময় মব সন্ত্রাসকে প্রবলভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, অতীতে এসব কর্মকাণ্ডে নজিরবিহীন ছাড় দেয়ায় সমাজে আইন নিজের হাতে তুলে নেওয়ার একটি বিপজ্জনক প্রবণতা তৈরি হয়েছে। উপদেষ্টা জানান, কোনোভাবেই মব জাস্টিস বা আইন বহির্ভূত কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারের সময় মব সন্ত্রাসের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানির দাম বাড়ানো হতে পারে বলেও জানিয়েছেন তথ্য উপদেষ্টা। আমরা যদি মবের বিরুদ্ধে কাজ করতে চাই, ইন্টারিমের সময় পরিকল্পনা করে বা মবের নামে যা যা ঘটনা রয়েছে এগুলো আমাদেরকে খতিয়ে দেখতে হবে, এবং আমি অন্তত যেগুলো নিয়ে আমাদের সমাজে ঐক্যমত্য আছে আমি সেগুলো নিয়ে নিশ্চয়ই কাজ করব। দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে মালয়েশিয়া থেকে 68,000 টন ডিজেল নিয়ে মালয়েশিয়া থেকে 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এর মধ্যে 35,000 টন ডিজেলবাহী এমটি লুসিয়া সোলিস বেলা 11:15টার দিকে বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে। 33,000 টন ডিজেল নিয়ে এমটি টন দামিনী বহির্নোঙরে অবস্থান করছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, নতুন এই চালান দেশে ডিজেলের মজুত আরও 4 থেকে 5 দিন বাড়াবে। এর আগে 3 এপ্রিলও 61,000 টন ডিজেল আমদানি করা হয়েছিল। এদিকে অপরিশোধিত তেলের সংকটে চট্টগ্রামের পতেঙ্গায় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত শোধনাগার ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম রোববার থেকে বন্ধ রয়েছে। প্রতিদিন এই শোধনাগারে প্রায় 4,500 টন তেল পরিশোধন করা হতো। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে মন্দার মুখে পড়তে পারে বিশ্ব অর্থনীতি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে IMF-এর লিড ইকোনমিস্ট পিয়েখ অলিভার গরিঙ্গাস ওই বার্তা দিয়েছেন। ইকোনমিক আউটলুকের ব্রিফিংয়ে তিনি বলেন, হরমুজ প্রণালী বন্ধ, উপসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতিতে বড় ধরনের জ্বালানি সংকটের ঝুঁকিতে গোটা বিশ্ব। গত জানুয়ারিতে বৈশ্বিক প্রবৃদ্ধির যে পূর্বাভাস দেওয়া হয়েছিল তা থেকে 2.2% কমে বর্তমানে প্রবৃদ্ধি 3.1% দাঁড়াতে পারে বলে জানিয়েছেন পিয়েখ।
এছাড়া বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে 4.4% পৌঁছতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছে IMF। We're looking to lift up our global growth forecast. Now, war in the Middle East has halted this momentum. The closing of the Strait of Hormuz and serious damage to critical energy facilities in the Middle East raise the prospect of a major energy crisis should a durable solution not be found soon. ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে বলে ফক্স নিউজকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া নিউ ইয়র্ক পোস্টের সাথে সাক্ষাৎকারে তিনি বলেছেন, তেহরানের প্রতিনিধিদের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদই থাকা উচিত, কারণ আগামী 2 দিনের মধ্যে ইরান আমেরিকা আবারও আলোচনা হতে পারে। এদিকে দ্বিতীয় দফা বৈঠকেও ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স আমেরিকার পক্ষে নেতৃত্ব দিতে পারেন বলে জানিয়েছে CNN। ওদিকে যুদ্ধবিরতির লক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে 4 দশকেরও বেশি সময় পর লেবানন ইসরায়েল সরাসরি কথা বলেছে, যেখানে উভয় পক্ষ আরও বৈঠক করার বিষয়ে একমত হয়েছে। আরও জানাচ্ছেন আদিব মোহাম্মদ। আগামী 21 এপ্রিল ইরান আমেরিকা 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হতে যাচ্ছে। এর মাঝেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে 2 চিরবৈরী প্রতিপক্ষ নিজ নিজ কৌশল অবলম্বন করে অপর পক্ষকে কোণঠাসা করতে চাইছে। ইউএস স্যান্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেছেন, ইরানের বন্দরগুলোতে অবরোধ চালিয়ে দেশটির পণ্য আমদানি রপ্তানির পথ একেবারে বন্ধ করে দিয়েছে তারা। নৌপথেই ইরানের প্রায় 90% বাণিজ্যিক কার্যক্রম চলে। স্যান্টকমের দাবি সত্য হলে যুদ্ধ বিধ্বস্ত দেশটি আরও কোণঠাসা হয়ে পড়বে। তবে এই বিষয়ে পরস্পর বিরোধী বেশ কিছু বক্তব্য পাওয়া যাচ্ছে, যাতে এখনও পরিষ্কার নয় হরমুজ প্রণালীতে IRGCর নিয়ন্ত্রণ খর্ব হয়েছে কিনা। এদিকে গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তেহরান ওয়াশিংটনের 21 ঘণ্টার ম্যারাথন আলোচনা আলোর মুখ না দেখলেও আবারও উভয় পক্ষ বৈঠকে বসতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, তেহরানের প্রতিনিধিদের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেই থাকা উচিত, কারণ সেখানে যেতে আগ্রহী যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও। এছাড়া আসছে 2 দিনের মাঝে ইতিবাচক কিছু একটা ঘটতে পারে বলেও আশাবাদ জানিয়েছেন ট্রাম্প। এদিকে দ্বিতীয় দফা বৈঠকেও ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স আমেরিকার পক্ষে নেতৃত্ব দিতে পারেন বলে জানিয়েছে CNN। ওদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সৌদি আরব এবং তুর্কি সফরের উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। অন্যদিকে যুদ্ধবিরতির লক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে 4 দশকেরও বেশি সময় পর লেবানন ইসরায়েল সরাসরি আলোচনা হয়েছে। 1993 সালের পর আমেরিকার মধ্যস্থতায় মুখোমুখি হয়ে উভয় পক্ষ আরও বৈঠক করার বিষয়ে একমত হয়েছে, যদিও তেল আভিভ জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে আগ্রাসন চালিয়ে যাবে। আদিব মোহাম্মদ, ATN বাংলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমের আইডি ব্যবহার করে একের পর এক নারীকে বাসায় নিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণ করত রাশেদুল ইসলাম রাব্বি। গেল 1 মাসে ডজনেরও বেশি নারীকে প্রতারণা করে সর্বস্ব লুটের তথ্য প্রমাণ পেয়েছে পুলিশ। যাত্রাবাড়ি এলাকা থেকে ছদ্মবেশে অভিযান চালিয়ে আসামি রাব্বিকে গ্রেফতার করা হয়। মনির হোসেন তপু রিপোর্ট। রাশেদুল ইসলাম রাব্বি তথ্য প্রযুক্তিতে দক্ষ হয় নারীদের ফাঁদে ফেলতে ব্যবহার করত সামাজিক যোগাযোগ মাধ্যম। ভুক্তভোগীদের ফেসবুক আইডি ব্যবহার করে ফ্রেন্ড লিস্টে থাকা পরিচিত জনদের কাছে সাহায্য চাওয়ার নামে কৌশলে নারীদের যাত্রাবাড়ি ধনিয়া এলাকায় ভাড়া বাসায় নিয়ে যেত রাব্বি। পরে ধর্ষণ করে জোরপূর্বক ভিডিও ধারণ করে পর্ন সাইটে আপলোড দেওয়ার হুমকি দিয়ে অর্থ হাতিয়ে নিত ধর্ষক রাব্বি। গ্রেফতারের পর গেল 1 মাসে 13 জন নারীকে হেনস্থা ও ধর্ষণের কথা স্বীকার করে আসামি। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। মোবাইল কেড়ে নেয় এবং এই মোবাইল কাটার ফলে মোবাইল বিক্রি করার আগে তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের যতগুলো আছে অ্যাকাউন্ট সে নিজের করে নেয়, তারপরে আবার ওইখান থেকে আরেক মেয়ের সাথে শুরু করে। তো আমরা এ পর্যন্ত এটা ঘটনার কিন্তু খুব বড় না। 4ই মার্চ আমাদের প্রথম ভিকটিমের আমরা জিডি পাইছি এবং সর্বশেষ হলো 9ই এপ্রিল
মানে এই 1 মাস 5 দিনের মধ্যে আমরা পাইছি এ পর্যন্ত 10টা, সে স্বীকার করছে 13টা। অভিযুক্তের কাছ থেকে জব্দ করা মুঠোফোনে ভুক্তভোগীদের নগ্ন ভিডিও পাওয়া গেছে। আচ্ছা, ওর তো ডেন আমি বললাম, ওর আশ্রয়স্থল ছিল, মানে যে বাসায় মেয়েদেরকে নিয়ে যেত সেটা সিদ্ধিরগঞ্জ না, সেটা দনিয়া কলেজের পাশে বর্ণমালা স্কুল আছে, আপনারা চিনেন, বর্ণমালা স্কুলের পাশে। আমরা এখন পর্যন্ত 2টা বাসা পাইছি। দিনের বেলা হইলে সে এক বাসায় নিয়ে যেত, রাতের বেলা হলে অন্য বাসায় নিয়ে যেত। বাসা হাফ ডান একটা বিল্ডিং, 1টা বা 2টা রুম সে ব্যবহার করতো। আমরা খুঁজতেছি অ্যাসোসিয়েট আছে কিনা। ধর্ষক রাব্বির সাথে আরও কেউ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রিমান্ডে জিজ্ঞাসাবাদে আরও চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসবে এমনটি মনে করছেন তদন্তকারী কর্মকর্তা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবারে হজ প্রস্তুতির খবর। মক্কা মদিনা সরকারি ও বেসরকারি হাজিদের বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। একই সাথে হাজিদের সেবায় 400 হজ কর্মী নিয়োগ দিয়েছে বাংলাদেশ হজ মিশন। হাজিদের বরণে সব প্রস্তুতি শেষ করেছে সৌদি সরকারও। মিনা, মুজদালিফা এবং আরাফাত ময়দানের যাবতীয় কাজও শেষের পথে। সৌদি আরব থেকে সাদিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। আর মাত্র কয়েকদিন পর থেকে শুরু হচ্ছে 2026 সালের হজ ফ্লাইট। এরই মধ্যে মক্কা মদিনায় হাজিদের বাড়ি ভাড়া সম্পন্ন করেছে সরকারি বেসরকারি সব পক্ষ। মক্কা এবং মদিনায় হাজিদের সেবার জন্য 400 কর্মী নিয়োগ সম্পন্ন করেছে বাংলাদেশ হজ মিশন। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আগত হাজিদের বরণ করে নিতেও প্রস্তুত সৌদি সরকার। সরকারি বেসরকারি সকল হাজিদের সেবাদান নিশ্চিতকল্পে মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন ধরনের টিম, যেমন প্রশাসনিক টিম, সহায়তাকারী টিম, কারিগরি টিম, তারা এসে থাকেন। এবারও সেই টিমগুলো আসছে। এছাড়াও স্থানীয়ভাবে আমরা মক্কা, মদিনা এবং জেদ্দায় প্রায় 400 হজকর্মী নিয়োগ করে থাকি। সেই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। যারা এখানে আরবি ভাষা জানেন, যারা এখানের ইকামা প্রাপ্ত এবং মক্কা, মদিনা, জেদ্দায় থাকার অনুমোদন প্রাপ্ত, যারা পথঘাট চেনে, এরকম যোগ্যতা বিচার করে আমরা ভালো দেখে হজকর্মী নিয়োগ করার চেষ্টা করেছি। মিনা, মুজদালিফা ও আরাফার ময়দানে তাঁবু বন্টন সহ যাবতীয় কাজ প্রায় শেষ। এখন চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। 70-80% কাজ হয়ে গেছে, এখন শুধু ফিনিশিং এর কাজটা আমাদের চলতেছে। এখানে মিনার মধ্যে এখন বর্তমানে আমি বিআইপি হাজি আপনার 18,000 হাজি বর্তমানে। রমজানের আগ থেকে আমরা মিনাই সেবা দিয়ে যাচ্ছি। আমরা 15-20 জন আমরা বাংলাদেশি কর্মী আছি, একসাথে আমরা কাজ চালা যাচ্ছি। এবছর সৌদি সরকারের অনুমতি ছাড়া প্রবাসীদের মক্কায় প্রবেশ নিষেধ করা হয়েছে। এছাড়া উমরা ভিসায় যারা সৌদি আরব এসেছিলেন তাদের 18 এপ্রিলের মধ্যে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার জন্য সময় বেঁধে দেয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজশাহী, ময়মনসিংহ, খুলনা সহ দেশের বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও শতাধিক শিশু ভর্তি হয়েছে। তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় ভর্তি রোগীর সংখ্যা 24 জন। বর্তমানে সেখানে 164 জন রোগী চিকিৎসাধীন রয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 25 শিশু ভর্তি ও 11 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে 88 জন শিশু। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 5 জন। বর্তমানে সেখানে ভর্তি রোগীর সংখ্যা 31 জন। কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় নতুন করে জেলার বিভিন্ন হাসপাতাল ও 5টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছে 25 জন। শেরপুরে হামের উপসর্গ নিয়ে জেলা সদর হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছে 17 জন শিশু। দিকে হামে আক্রান্ত হলে রোগী ও তাদের স্বজনদের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পাশাপাশি রোগীকে আলাদাভাবে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফুটপাথ ব্যবহার উপযোগী রাখতে সরকার তালিকা করে ফুটপাথের ব্যবসায়ীদের লাইসেন্স প্রদান করবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাথ দখল মুক্ত করে নান্দনিক পরিবেশ সৃষ্টি শীর্ষক পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। এছাড়াও অল্প জায়গায় অধিক দোকান যেন বসতে না পারে, সেজন্য হকার কোথায় বসবে সেটার গাইডলাইন দেওয়া হবে বলেও জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। আগামী 1 সপ্তাহের মধ্যে জরিপ করে শৃঙ্খলা আনার বিষয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। এ সময় নগরীকে পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন আব্দুল সালাম। ঢাকা শহরে কোথায় কোথায় কোন ভেন্ডাররা বসবে আমরা সেটা লাইসেন্স দেব।
এইখানেও কিছু দোকানপাট আমরা দেব, কিন্তু সেটা আমাদের থেকে লাইসেন্স নিতে হবে, যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে, ঠিক থাকে। আমরা সব জায়গায় ভেন্ডারদের দেব, কিন্তু কয়টা দেব? 10 জনের জায়গায় যদি আপনি এখন 1000 বসায় দেন তাহলে তো হবে না। যেখানে 10 জন দরকার আমরা 10 জনই দেবো, কিন্তু আমরা চিহ্নিত করে দেব। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দু 2026-27 অর্থ বছরে বিডির উপর শুল্ক বৃদ্ধি না করা, শ্রমিকদের কর্মদিবস বৃদ্ধি সহ 5 দফা দাবি তুলে ধরেছে বাংলাদেশ বিডি শ্রমিক ফেডারেশন। এনবিআর বাজেট সভায় বিডির উপর শুল্ক বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন বক্তারা। এ সময় বিডি দেশীয় শ্রমিক বান্ধব শিল্প উল্লেখ করে এটিকে কুটির শিল্প হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তারা। পাশাপাশি দেশীয় শিল্প টিকিয়ে রাখতে বিড়ি ও সিগারেটের আয়করে বৈষম্য দূর করার কথাও জানান বক্তারা। বিড়ি শিল্পকে বাঁচাতে এবং শ্রমিকদের কর্মরক্ষার্থে আগামী 2026-27 অর্থ বছর বাজেটে বিড়ি শিল্পের উপর শুল্ক বৃদ্ধি না করার অনুরোধ করছি। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট ও স্মার্টফোন জব্দ করেছে কাস্টমস। গোপন সংবাদের ভিত্তিতে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2 জন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে কাস্টমস। এ সময় 2 যাত্রীর ব্যাগেজে 630 কার্টুন মড সিগারেট ও 5টি স্মার্টফোন পাওয়া যায়। পরে অভিযুক্ত যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে জব্দ করা মালামাল চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে দেওয়া হয়। রাজশাহীতে রেলওয়ে সিন্ডিকেটের হাতে জিম্মি যাত্রীরা। স্টেশন কাউন্টার কিংবা অনলাইন কোথাও মিলছে না ট্রেনের টিকিট, তবে বাড়তি টাকা গুনলেই দেখা মেলে পর্যাপ্ত টিকিটের। যাত্রীরা বলছেন, রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজসে টিকিটের এমন কারসাজি করছে একটি চক্র। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। রাজশাহী রেল স্টেশনের ট্রেনের টিকিট যেন সোনার হরিণ, না আছে স্টেশনের কাউন্টারে, না পাওয়া যাচ্ছে অনলাইনে। অথচ দ্বিগুণ তিনগুণ, কখনো বা এর চেয়ে বেশি টাকা দিলেই অঢেল টিকিট মিলছে। যাত্রীরা বলছেন, রেল কর্মকর্তা কর্মচারীদের সম্পৃক্ততা ছাড়া এমন কাণ্ড অসম্ভব। সহজ অ্যাপসের মাধ্যমে যে টিকিট লেনদেন হয়, এর ফলে দেখা যায় কি অধিকাংশ সময় যাদের প্রয়োজন তারাই হয়তো টিকিট পায় না। টিকিট যখন হয়তো অন্যভাবে বলে যে আমাদেরকে নিতে হবে, তখন টাকা বেশি লাগবে, অমুক তমুক, এই সেই মেলা রকমের কাহিনী গাই। রেল জানে সেটাকে কালোবাজারের হাত থেকে রক্ষা করা হোক, এটা আমাদের জনসাধারণ হিসেবে আমি দাবি রাখছি। অভিযোগ রয়েছে, রেল স্টেশনে স্থাপিত টিকিট বিক্রির ভেন্ডিং মেশিন দুটি অকেজো করে রাখা হয়েছে টিকিট সিন্ডিকেটের কারসাজিতে। এছাড়া রেলওয়ের টিকিট বিক্রির ব্যবস্থাপনায় থাকা বেসরকারি কোম্পানি নিয়েও রয়েছে অসন্তোষ। যে এই অ্যাপসের মাধ্যমে যে ইটা চালু হয়েছে, এই মেশিনটাতে কিন্তু চালুর পরপরই এখন পর্যন্ত টিকিট বিক্রয় হচ্ছে না। এই কারণে আমি মনে করি যে রেলের নিজস্ব একটি অ্যাপস চালু করে টিকিট ব্যবস্থা রেলের নিজ দায়িত্বে নিয়ে এসে যাত্রীদের ভোগান্তি কমানো উচিত। টিকিট সিন্ডিকেটের বিষয়টি স্বীকার করে পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক এ বিষয়ে জিরো টলারেন্স নীতির কথা জানান। যখনই আমরা কোনো কালোবাজারের ঘটনা শুনি, সাথে সাথে আমরা আরএনবিকে বলে দিই, এবং আরএনবির একটা রুটিন দায়িত্ব, আরএনবি প্রতিনিয়ত এটা করে। তো কালোবাজারি রোধে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ট্রেনের টিকিট কালোবাজারি সহ লোকাল এবং আন্তনগর ট্রেনে টিকিটবিহীন যাত্রা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ যাত্রীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার খেলার খবর। জমজমাট নাটকীয় এক লড়াই শেষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় লেগে তারা 2-1 ব্যবধানে বার্সেলোনার কাছে হারলেও 2 লেগ মিলিয়ে 3-2 ব্যবধানের জয়ে বার্সাকে বিদায় করে শেষ 4-এ জায়গা করে নেয় দিয়েগো সিমিওনের দল। অন্য ম্যাচে উসমান দেম্বেলের জোড়া গোলে লিভারপুলকে 2-0 ব্যবধানে হারিয়েছে পিএসজি। 2 লেগ মিলিয়ে 4-0 গোলে এগিয়ে থেকে সেমিফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা। পরগারমানের রিপোর্ট।
প্রত্যাবর্তনের গল্প লিখতে গিয়েও পারল না বার্সেলোনা। ব্যর্থ হলো হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তাতে কাতালানদের টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এখন অ্যাথলেটিকো মাদ্রিদ। অবশ্য অ্যাথলেটিকোর মাঠ মেট্রোপলিতানোতে প্রাধান্য ছিল বার্সেলোনারই। খেলার ৪র্থ মিনিটেই লামিনে ইয়ামালের কল্যাণে লিড নেয় বার্সেলোনা। ২৪ মিনিটে ফেররান তোরেস ব্যবধান ২-০ করেন। ২ লেগ মিলিয়ে তখন ২-২ সমতা জয়ের স্বপ্ন ভাসছিলেন সমর্থকরা, কিন্তু সেই স্বপ্ন বেশিক্ষণ স্থায়ী হয়নি। খেলার ৩১ মিনিটে আদেমোলা লুকমানের গোলটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হয় ২ লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানের জয়ে সেমিফাইনালে পৌঁছে যায় অ্যাথলেটিকো মাদ্রিদ। এতে ২০১৭ সালের পর আবারও সেমিফাইনালে উঠল মাদ্রিদের দলটি। গত সপ্তাহে ফ্রান্সের রাজধানীতে ২-০ গোলে হারের পর লিভারপুলের জন্য ইনফিল্ডের সমীকরণটা কঠিন হয়ে গিয়েছিল। সেই কঠিনকে সহজ করার জন্য ম্যাচে কোনো নাটকীয়তা দেখাতে পারেনি তারা। গোলশূন্য প্রথমার্ধের পর খেলার ৭২ মিনিটে ব্যালন ডিওর জয়ী ওসমান দেমবেলে দলকে লিড এনে দেন। যোগ করার সময় তিনি ম্যাচে দ্বিতীয় গোলটি করেন। এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ বা বায়ার্ন মিউনিখের মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে লড়বে। পরাগমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকার, সংসদে বললেন প্রধানমন্ত্রী। ১ জুলাই থেকে ৫ বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম শুরুর ঘোষণা। ২ মাসের জ্বালানির মজুদ আছে, সংকট হবে না আশ্বাস জ্বালানি বিভাগের মুখপাত্রের। যুদ্ধ দীর্ঘায়িত হলে তেলের দাম বাড়তে পারে, জানালেন তথ্য উপদেষ্টা। মালয়েশিয়া থেকে ৬৮,০০০ টন ডিজেল নিয়ে ২টি জাহাজ চট্টগ্রাম বন্দরে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে মন্দার মুখে পড়তে পারে বিশ্ব অর্থনীতি, হুঁশিয়ারি IMF-এর। দুদিনের মধ্যে ইরান আমেরিকা আবারও বৈঠক, শেষ হতে পারে মধ্যপ্রাচ্য যুদ্ধ, ইঙ্গিত ট্রাম্পের। ইসলামাবাদী ভ্যান্স দিতে পারেন মার্কিন নেতৃত্ব। এবং মক্কা মদিনায় সরকারি ও বেসরকারি হাজিদের বাড়ি ভাড়া সম্পন্ন, সেবায় ৪০০ হজ কর্মী নিয়োগ। আল্লাহর মেহমানদের বরণে প্রস্তুত সৌদি সরকারও। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।